রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাগুলোর মধ্যে এমন কিছু লেখা আছে যা পড়লে মনে হয় এর গভীরে ঠিক কী লুকিয়ে আছে। সোনার তরী ঠিক তেমনই একটা কবিতা। এটা কিন্তু শুধু এক কৃষকের গল্প না, এর ভেতরে লুকিয়ে আছে সৃষ্টি, সময় আর একজন শিল্পীর নিয়তির এক গভীর দর্শন। চলুন আজ এই অসাধারণ সৃষ্টির একেবারে ভেতরে প্রবেশ করা যাক। কবিতার শুরুটাই কেমন দেখুন, একেবারে যেন একটা থমথমে পরিবেশ। আকাশে মেঘ ডাকছে, চারদিকে মুষলধারে বৃষ্টি, আর এই দুর্যোগের মধ্যে নদীর কিনারায় একজন একা বসে আছে, মনে তার কোনো আশাই নেই। এই দুটো লাইন পড়েই কিন্তু পুরো কবিতার যে একটা অসহায়ত্বের সুর, সেটা একদম স্পষ্ট হয়ে যায়। আর এখান থেকেই আমাদের মনের মধ্যে আসল প্রশ্নটা জন্ম নেয়, যে কৃষক বা শিল্পী তার সারাটা জীবন দিয়ে কিছু একটা তৈরি করল, মহাকালের এই বিশাল স্রোতে কি সে হারিয়ে যাবে, নাকি তার সৃষ্টি হয়ে উঠবে তার একমাত্র পরিচয়? চলুন এই আলোচনার মধ্যে দিয়ে আমরা এই গভীর প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করি। আচ্ছা, এবার তাহলে কবিতার মূল গল্পে ঢোকা যাক, কেমন? সবার আগে চলুন আমরা সেই কৃষক আর তার চারপাশের ভয়ঙ্কর পরিস্থিতিটাকে একটু কাছ থেকে দেখি। একবার কল্পনা করা যাক, নদীর মাঝে ছোট্ট একটা দ্বীপের মতো জমি, আর সেখানে ফসল ফলিয়েছে মাত্র একজন মানুষ। সে একদম একেলা। এই যে একাকিত্ব, এটা আসলে শুধু ওই কৃষকের নয়, এটা যেন প্রত্যেক শিল্পীর একাকিত্ব, যারা একাই নিজেদের সৃষ্টির জগতে ডুবে থাকে। আর ওই ছোট্ট ক্ষেতটাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে বাঁকা জল, মানে ভীষণ ঘূর্ণি এক জলস্রোত। কিন্তু এখানে এই ভয়ঙ্কর স্রোতটা আসলে সময়ের প্রতীক, সেই অনন্ত মহাকাল যা ধীরে ধীরে সবকিছুকে নিজের মধ্যে বিলীন করে দেওয়ার জন্য এগিয়ে আসছে। এই বাঁকা জলই কিন্তু কৃষকের মনে ভয় ধরিয়ে দিচ্ছে। কিন্তু মজার ব্যাপার হল, এই বিপদের মধ্যেও কৃষক তার কাজ কিন্তু ঠিকই শেষ করেছে। তার সারা জীবনের সাধনা, তার সোনার ফসল মানে ধান, সব কাটা হয়ে গেছে। রাশি রাশি ভাড়া ভাড়া, মানে একদম স্তূপের পর স্তূপ। এই সোনার ধান আসলে শিল্পীর সারা জীবনের শ্রেষ্ঠ কাজ। কাজ তো শেষ, কিন্তু এখন এটা বাঁচানোর যে কোনো উপায় নেই। যখন মনে হচ্ছে সবকিছু বুঝি শেষ হয়ে যাবে, ঠিক সেই চরম হতাশার মুহূর্তে অনেক দূরে একটা আশার আলো দেখা গেল। কিন্তু সেই আশা কি সত্যি পূরণ হবে, নাকি এটা আরও বড় কোনো হতাশার শুরু? হঠাৎ কৃষক দেখল নদীর ওপার থেকে একজন মাঝি গান গাইতে গাইতে নৌকা বেয়ে আসছে। ভাবা যায়, এমন ভয়ঙ্কর দুর্যোগের মধ্যে একজন এত নিশ্চিন্তে গান গাইছে। কে এই মাঝি? সে কি বাঁচাতে এসেছে, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? আর অদ্ভুতভাবে কৃষকের তাকে দেখে খুব চেনা চেনা মনে হচ্ছে। এই অনুভূতিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মহাকাল বা সময়, সে তো আমাদের খুব পরিচিত, তাই না? কিন্তু তারপরেও সে চিরকালই রহস্যময়, অচেনা। এই মাঝি যেন সেই পরিচিত কিন্তু অনুভূতিহীন সময়েরই একটা প্রতিচ্ছবি। কৃষক তখন একেবারে মরিয়া। সে মাঝিকে কাতরভাবে অনুরোধ করছে শুধু একবারের জন্য নৌকাটা তীরে ভেড়াতে। তার আর কিচ্ছু চাওয়ার নেই, শুধু তার সারা জীবনের কষ্টের ফসল, তার সোনার ধানটুকু যেন নৌকায় তুলে নেওয়া হয়। আর এরপরেই গল্পের মোড়টা এমনভাবে ঘুরে যায় যা ছিল কল্পনারও বাইরে। কৃষকের সব আশা এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায়। এখানেই কবিতার সবচেয়ে নাটকীয় আর করুণ মুহূর্তটা আসে। মাঝির ইশারা পেয়ে কৃষক তার সমস্ত সোনার ধান, তার জীবনের সবটুকু অর্জন নৌকার উপর সাজিয়ে রাখতে শুরু করে। এক বিন্দুও বাকি রাখে না। নিজের সর্বস্ব সে তুলে দেয় ওই সোনার তরীতে। যখন তার সৃষ্টি, তার সোনার ধান নিরাপদে নৌকায় উঠে গেছে, তখন কৃষক খুব বিনীতভাবে অনুরোধ করে, এবার দয়া করে আমাকেও নৌকায় তুলে নাও। মানে সৃষ্টিকে বাঁচানোর পর এবার সে নিজেকে বাঁচানোর জন্য আকুতি জানাচ্ছে। আর ঠিক তখনই আসে সেই চরম সত্যের মুহূর্তটা। মাঝি খুব শান্তভাবে, অনুভূতিহীনভাবে জানিয়ে দেয় নৌকায় কোনো জায়গা নেই। কেন? কারণ সেই ছোট নৌকাটা কৃষকের নিজের সোনার ধানেই তো পুরোপুরি ভরে গেছে। স্রষ্টার আর জায়গা হলো না, জায়গা হলো শুধু তার সৃষ্টির। এতক্ষণ তো আমরা কবিতার গল্পটা শুনলাম, কিন্তু এই সহজ গল্পের আড়ালেই রবীন্দ্রনাথ এক বিশাল জীবন দর্শন লুকিয়ে রেখেছেন। চলুন এবার সেই রহস্যের দরজাটা খোলা যাক। তাহলে প্রশ্নটা হল, এই যে কৃষক, তার সোনার ধান বা ওই নিষ্ঠুর মাঝি, এরা আসলে কারা? এরা প্রত্যেকেই এক একটা গভীর প্রতীকের আড়ালে লুকিয়ে আছে, যা বুঝতে পারলেই পুরো কবিতার আসল মানেটা পরিষ্কার হয়ে যাবে। কবিতার মূল কথাটা হল এক ভীষণ করুণ সত্য। মানুষ তার জীবনে যে অসাধারণ শিল্পকর্ম বা সৃষ্টি রেখে যায়, তা সময়ের স্রোতে ঠিকই টিকে থাকে, অমর হয়ে যায়। কিন্তু সেই সৃষ্টিকর্তা, অর্থাৎ মানুষ নিজে, সময়ের অতলে হারিয়ে যায়। সৃষ্টি বেঁচে থাকে,
স্রষ্টা নয়। এটাই হলো মূল ভাব। এই স্লাইডটা দেখলেই পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, কৃষক হলেন আসলে শিল্পী বা স্রষ্টা। তার সোনার ধান হল তার সারা জীবনের শিল্পকর্ম, বাঁকা জল হল সেই অনন্ত মহাকাল, আর সোনার তরী ওটা হলো সেই মাধ্যম যা মহান সৃষ্টিকে এক কাল থেকে অন্য কালে বয়ে নিয়ে যায়। আর ওই নির্দয় মাঝি, সে তো আসলে অনুভূতিহীন মহাকালেরই প্রতীক। আচ্ছা, কবিতা তো বোঝা গেল। এবার আসা যাক সবচেয়ে দরকারি অংশে, মানে পরীক্ষার প্রস্তুতিতে। বিশেষ করে যারা শিক্ষার্থী, তাদের জন্য এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। চলুন দেখে নিই এই কবিতা থেকে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে আর তার উত্তরই বা কীভাবে লিখতে হবে। সবার আগে কবি পরিচিতিটা একটু ঝালিয়ে নেওয়া যাক। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছিলেন 1861 সালের 7ই মে। তিনি শুধু কবি ছিলেন না, বাংলা ছোট গল্পের অন্যতম শ্রেষ্ঠ শিল্পীও ছিলেন। 1913 সালে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অফারিংসের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। আর অবশ্যই মনে রাখতে হবে, আমাদের এই সোনার তরী কবিতাটি তারই লেখা সোনার তরী কাব্যগ্রন্থের প্রধান কবিতা। পরীক্ষায় সবচেয়ে কমন প্রশ্নগুলোর একটা হলো একটা উদ্দীপক বা একটা ছোট গল্প দিয়ে বলা হয় এটার সাথে সোনার তরী কবিতার মিল বা অমিল কোথায়। অনেকেই এই জায়গাটাতে একটু ঘাবড়ে যায়। তো এই ধরনের প্রশ্নের উত্তর কিভাবে সাজাতে হবে? ব্যাপারটা একদম সহজ। প্রথমে উদ্দীপকের মূল ভাবটা ধরতে হবে। দেখতে হবে সেখানেও কি কোনো স্রষ্টা আর তার সৃষ্টির কথা আছে, বা কোনো ব্যক্তি আর সময়ের দ্বন্দ্ব দেখানো হয়েছে। যদি সেরকম কিছু থাকে, তাহলে উদ্দীপকের স্রষ্টাকে সোনার তরীর কৃষকের সাথে আর তার কাজকে সোনার ধানের সাথে তুলনা করতে হবে। আর শেষে সুন্দর করে গুছিয়ে লিখতে হবে যে কিভাবে দুটো ক্ষেত্রেই এই একই সত্যিটা ফুটে উঠেছে। সৃষ্টি টিকে থাকে, কিন্তু স্রষ্টা হারিয়ে যায়। কবিতার এই শেষ লাইনটা দিয়ে যেন পুরো গল্পটা শেষ হয়। শূন্য নদীর তীরে একা দাঁড়িয়ে কৃষক দেখছে তার জীবনের যা কিছু ছিল সব কিছু নিয়ে চলে গেল ওই সোনার তরী। পুরে রইল শুধু সে, একা, নিঃস্ব আর বিস্মৃত। তাহলে দিনের শেষে প্রশ্নটা কিন্তু এখানেই এসে থামে। যদি শিল্প অমর হয় কিন্তু সেই শিল্পী নশ্বর হয়, তাহলে এই সৃষ্টি করার আসল উদ্দেশ্যটা কি? এই গভীর প্রশ্নটাই রবীন্দ্রনাথ আমাদের সবার জন্য রেখে গেছেন, যার উত্তর হয়তো আমাদের প্রত্যেককে নিজের মতো করেই খুঁজে বের করতে হবে।